একবিংশ শতকের সব থেকে বড় ঘটনা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছে। 28 ফেব্রুয়ারি 2026 শনিবার সকালে ইসরায়েলের একের পর এক মিসাইলে কেঁপে উঠতে থাকে ইরান। সেই দিন ইসরায়েল ইরানের একটি গার্লস স্কুলের ওপরেও একটি মিসাইল ফেলেছিল, যার ফলে মুহূর্তের মধ্যে 50 থেকে 60 জন ছাত্রী নিহত হয়। ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছুটছিল। আর এই মিসাইল ছোড়ার ফলে ইরানের প্রায় বড় বড় 40 থেকে 50 জন নেতা নিহত হয়। আর এর মধ্যে একজন ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বলা যায় এই অ্যাটাকে প্রায় সপরিবারে নিহত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সে এবং তার মেয়ে, তার মেয়ের জামা এবং তার ছেলে সবাই এই দিন নিহত হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করা হলো, এবং আরো জানার চেষ্টা করব ভবিষ্যতে ইরানের সাথে কি হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1989 সালে ইরানের প্রথম গঠিত হয় ইসলামিক রেভলিউশনারি সরকার। এই সরকারের প্রথম সুপ্রিম লিডার ছিল রুহুল্লাহ খামেনি। এই সরকার গঠিত হওয়ার প্রায় 10 বছর পর 1989 সালে ইরানের সুপ্রিম লিডার হয় আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধকে একদম ভেতর থেকে বুঝতে হলে আমাদেরকে অনেক পিছিয়ে যেতে হবে, প্রায় 1979 সালের দিকে, যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেন। Saddam Hussein was a bad guy. Disarming Saddam Hussein now. যাকে দেখে আরবের প্রত্যেকটি নেতা ভয়ে কাঁপত। সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হয় 1979 সালে। একই সময় 1979 সালে ইরানে গঠিত হয় ইসলামিক রেভলিউশনারি সরকার। ইরাক ছিল সুন্নি প্রধান দেশ এবং ইরান ছিল শিয়া প্রধান দেশ, যার ফলে ইরাকের সাথে ইরানের তেমন একটি ভালো সম্পর্ক ছিল না। সাদ্দাম হোসেনের দেশ ইরাকের ম্যাক্সিমাম জনগণ ছিল শিয়া, তাই তারা সাদ্দাম হোসেনকে নিজেদের নেতা না ভেবে পাশের দেশ ইরানের খোমেনিকে নিজেদের নেতা ভাবত। আর এটা একদমই পছন্দ ছিল না সাদ্দাম হোসেনের। তাই সাদ্দাম হোসেন নিজে প্রেসিডেন্ট হওয়ার প্রায় 1 বছর পর 1980 সালে ইরানে হামলা বলে দেয়। মিডল ইস্টের প্রত্যেকটি আরব দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে লোন দিয়েছিল, ঋণ দিয়েছিল, যাতে সে ইরানকে যুদ্ধ করে হারাতে পারে। আরব বিশ্বের সাথে সাথে সাদ্দামকে আরো সাপোর্ট দিত আমেরিকা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে 1980 সাল থেকে ইরান ছিল চরম শক্তিশালী। সাদ্দাম হোসেন, আরবের প্রত্যেকটা নেতারা এবং আমেরিকা সহ 3 দল একদিকে হয়েও তখন ইরানকে হারাতে পারছিল না। দীর্ঘ 8 বছরে যুদ্ধটি চলে এবং শেষমেশ ইরাক ইরানের কাছে হার মেনে নেয়। এরপর সাদ্দাম হোসেন যুদ্ধের দিক থেকে মনোযোগ ফিরিয়ে দেশের উন্নতির দিকে মনোযোগ দেয়। ঠিক তখনই যেই দেশগুলো ইরাককে লোন দিয়েছিল, ঋণ দিয়েছিল ইরানকে হারানোর জন্য, সেই দেশগুলো তাদের ঋণ ফেরত চাই। কিন্তু ইরাক বলে, কেন আমি তোমাদেরকে ঋণ ফেরত দেব? তোমরাই তো আমাকে অ্যাটাক করতে বলেছিলে। ইরান যদি হারতো তোমাদেরই তো সুবিধা হতো। আমি তোমাদেরকে ঋণ ফেরত দিতে পারবো না। যার ফলে মিডল ইস্টে যেসব আরব দেশগুলো ইরাককে ঋণ দিয়েছিল ইরানকে অ্যাটাক করার জন্য, তারা সকলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চলে যায় এবং তারা চাচ্ছিল এই সরকার যেন ইরাকে না থাকে। কিন্তু সাদ্দাম হোসেন তখন তার ক্ষমতার একদম পিক পয়েন্টে ছিল, সে অনেক পাওয়ারফুল ছিল, কোনো সৌদি নেতাকে সে ভয় পেত না। এই সুযোগটি কাজে লাগিয়েছিল আমেরিকা। আমেরিকা সৌদির বাদশার কাছে যায়, গিয়ে বলে, দেখো সাদ্দাম হোসেন অনেক পাওয়ারফুল, সে যে কোনো সময় তোমার দেশে অ্যাটাক করবে, তাই তোমার দেশে আমার মিলিটারি বেস বানাতে দাও, যাতে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি এবং ইরাককে থামাতে পারি। সৌদি তখন এটা অ্যাকসেপ্ট করে নেয়, ইরাকের ভয়ে নিজের দেশে আমেরিকার ঘাঁটি বানাতে দেয়, যাতে করে সে নিজেকে নিরাপদ রাখতে পারে। তখন সাদ্দাম হোসেন নিজের দেশের বেশি উন্নতি করার জন্য আমেরিকার কাছে তেল রপ্তানি করা কমিয়ে দিল এবং নিজের দেশকে উন্নত করার চেষ্টা করলো। কিন্তু আমেরিকার এটা পছন্দ হয়েছিল না। সাদ্দাম কেন আমাদের বিরুদ্ধে যাবে? কিন্তু সাদ্দাম হোসেন আরবের কোনো নেতাকে তো ভয় পাই না, একই সাথে আমেরিকাকেও ভয় পায় না, এবং সে ছিল অনেক কঠিন একজন মানুষ, সে অনেক শক্ত একজন মানুষ ছিল। সাদ্দামের 2 জন জামাই, যারা কিনা সাদ্দামের সরকারের এই জেনারেল ছিল, তারা সাদ্দামের এই কঠোরতার মেনে নিতে পারছিল না। এক পর্যায়ে এই 2 জন জামাই একদিন হঠাৎ করে লাপাতা হয়ে যায়, গায়েব হয়ে যায়। বেশ অনেকদিন পর সাদ্দামের এই 2 জামাই জনসম্মুখে আসে এবং বলে, আমাদের শ্বশুর অ্যাটম বোম বানানোর চেষ্টা করছে। আমেরিকা তো শুধুমাত্র একটি অজুহাত খুঁজছিল কিভাবে ইরাকে অ্যাটাক করা যায়, আর এই অজুহাতটা খুঁজে বের করে দিল সাদ্দামের আপন 2 জামাই। কিন্তু এই কথাটি ছিল একদম মিথ্যা। ইরাকের কাছে অ্যাটম বোম বানানোর কোন রকম সরঞ্জাম ছিল না। কিন্তু আমেরিকা তো এটা বিশ্বাস করবে না। ইউএন ইরাকে যায় এবং ইনভেস্টিগেশন চালিয়ে দেখে না, ইরাকে অ্যাটম বোম বানানোর কোন রকম সরঞ্জাম নেই। কিন্তু আমেরিকা তারপরেও এটা মেনে নিতে চায় না। সে বারবার তাদের জামাইয়ের সেই ইন্টারভিউটা জনসম্মুখে বাজাতে শুরু করে ইরাকে অ্যাটাক করার জন্য। হঠাৎ একদিন আমেরিকার প্রেসিডেন্ট এসে বলে, 48 ঘন্টা সময় দেওয়া হলো ইরাকের প্রেসিডেন্টকে,
সে যেন তার সপরিবার সহ পালিয়ে যায় ইরাক ছেড়ে অন্য কোনো দেশে। কিন্তু সাদ্দাম হোসেন তো শুরু থেকেই সাহসী, সে পালায় না। আমেরিকা অ্যাটাক বলে দেয়, কিন্তু সাদ্দাম হোসেন কোনোভাবে বেঁচে যায়। এরপরে আমেরিকা গ্রাউন্ড অ্যাটাক বলে দেয়, আর এই অ্যাটাকে সাদ্দাম হোসেনের বড় ছেলে নিহত হয়, কিন্তু সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়া যায় না। বেশ খোঁজাখুঁজির পর মাটির নিচ থেকে আমেরিকা সাদ্দাম হোসেনকে খুঁজে বের করে। এই অ্যাটাকের পিছনে কারণ কি দেখিয়েছিল আমেরিকা? অ্যাটম বোম। মূলত এটা সত্য না, তারা ইরাকের তেলগুলোকে শোষণ করতে চাচ্ছিল। এরপর সাদ্দাম হোসেনকে কোর্টে হাজির করা হলে সাদ্দাম হোসেন উকিলকে বলতো, তোমরা কিসের উকিল হয়েছ? তোমরা তো পাপেট, তোমরা শুধুমাত্র আমেরিকার কথা শুনবে, তোমরা শুধুমাত্র ফর্মালিটি ফলো করছো, তোমরা আমাকে ফাঁসি দিবে আমি জানি, এখনই দিয়ে দাও। হঠাৎ করে সে বলে উঠতো, আজান দিচ্ছে, নামাজ পড়বো, তাড়াতাড়ি নামাজ পড়তে দাও, তোমরাও নামাজ পড়ো আমার সাথে। আর এই ফুটেজগুলো যখন অনলাইনে ভাইরাল হতে শুরু করলো, সাদ্দাম হোসেনের অনেক সমর্থক তৈরি হলো, যার ফলে আমেরিকা চাইলো না আর বেশি সময় নেওয়া যাবে না, দ্রুতই সাদ্দামকে ফাঁসি দিয়ে দাও, তা না হলে তার সমর্থক অনেক বেশি বেড়ে যাবে। এরপর সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। এখন আমেরিকার উপরে কথা বলার মতো মিডল ইস্টে কোন রকম নেতা বাকি থাকলো না। কি কথাটা কি সত্য মনে হয়? এরপরেই এন্ট্রি ঘটে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির। Mad dog of the Middle East. সে ছিল আরো ডেঞ্জারাস এবং প্রতিবাদী। সে বলতো, কেন আমেরিকা ইরাকে অ্যাটাক করলো? কেন সাদ্দাম হোসেন অ্যাটম বোম বানাতে পারবে না? আমেরিকা কেন বানিয়েছে? আমেরিকা যখন বানিয়েছে, আমাদের মিডল ইস্টের নেতাদের কাছেও অ্যাটম বোম থাকবে। এবং সে মাঝে মাঝে ইউএন কে অপমান করত, সে ইউএন কে কোন রকম দামই দিত না। তার এই প্রতিবাদী কণ্ঠের জন্য গোটা আরবে শুরু হয় আরব স্প্রিং। প্রত্যেকটা আরব দেশের জনগণ অনেক বেশি সচেতন হয়ে যায় এবং তাদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। একইভাবে তখন মিশরে সরকার পরিবর্তন হয়েছিল। গাদ্দাফি আরব বিশ্বের নেতাদেরকে জড়ো করে বলতো, কেন তোমরা এখনো সচেতন হচ্ছ না? কেন তোমরা শুধুমাত্র বিল্ডিং বানানো নিয়ে পড়ে আছো? কেন বুর্জ খলিফা বানাচ্ছ? আমেরিকাকে চাইলে বুর্জ খলিফা বানাতে পারে না, কিন্তু কেন তারা অস্ত্রের দিকে ফোকাস করছে? তোমরা কেন অ্যাটম বোম নিজেদের জন্য তৈরি করছো না? এই কথাগুলো শুনে আরব বিশ্বের প্রত্যেকটা নেতা তখন হেসেছিল, কিন্তু পরে গিয়ে এটাই প্রমাণিত হয়, সাদ্দামের মতো গাদ্দাফিকেও আমেরিকা মেরে ফেলে। এখন মিডল ইস্টের উপরে আর এমন কোন দেশ নাই যারা আমেরিকার উপরে কথা বলবে। প্রত্যেকেই আমেরিকার পাপেট, আমেরিকার হাতের পুতুল। আমেরিকা আঙ্গুল দিয়ে তাদেরকে নাচায়, সেটা হোক সৌদি বা অন্য কোনো দেশ। প্রত্যেকটা দেশই আমেরিকার হাতের পুতুল। কিন্তু একটি দেশ এখনো বাকি আছে, সেই 1979 সাল থেকে, ইরান। আমেরিকা যেমন ইরাক এবং লিবিয়ার প্রেসিডেন্টকে মারল অ্যাটম বোমার ওসিলাই, একইভাবে ইরানের উপরে অ্যাটাক করেছে এই অ্যাটম বোমার ওসিলাই। 26শে ফেব্রুয়ারি শনিবার সকালে ইসরায়েল এবং আমেরিকা যৌথ অভিযান চালায় ইরানে। আর এই যৌথ অভিযানের একটি মিসাইলেই শহীদ হন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তো প্রশ্ন এখন এটা, তাহলে কি ইরানের গল্প এখানেই শেষ? না, এখানে শেষ না। মনে রাখতে হবে 1980 সাল থেকে 2026 সাল পর্যন্ত ইরান এই সরকারের আওতায় চলছে। এত সহজে একটা মাত্র সুপ্রিম লিডারকে মেরে এই ইরানের এই জাতিটাকে নষ্ট করা যাবে না। ইরানের এই সরকার একটি ছোট্ট সংখ্যার ভিতরে আবদ্ধ নয়, কয়েকটা ব্যক্তির ভিতরে আবদ্ধ নয়। ইরানের প্রত্যেকটা জনগণের একজন করে এই সরকারের একজন করে নেতা। তাই আপনারা ওয়েট করুন, সামনে দেখতে পারবেন আমেরিকা এবং ইসরায়েল লেজ গুটিয়ে পালাচ্ছে ইরানের কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান।